থার্ড ট্রাইমেস্টার হচ্ছে প্রেগনেন্সির ফাইনাল অ্যান্ড দ্য মোস্ট চ্যালেঞ্জিং চ্যাপ্টার অফ প্রেগনেন্সি। কেন? কারণ এটাতে কিন্তু আমাদের বাচ্চা অনেক তাড়াতাড়ি বাড়ে এবং মায়ের শরীরে অনেক ধরনের চেঞ্জেস হয় এবং মায়ের শরীর রেডি হয় ডেলিভারির জন্য, বাচ্চাও তৈরি হয় ডেলিভারির জন্য। এই থার্ড ট্রাইমেস্টারটা হচ্ছে সপ্তাহ থেকে 40 সপ্তাহ অবধি বা ডেলিভারি অবধি। এই সময় বাচ্চার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস হয়। কি সেগুলো? ফার্স্ট হচ্ছে বাচ্চা খুব তাড়াতাড়ি বাড়ে। 28 সপ্তাহ থেকে 36 সপ্তাহ, এই 2 মাস 8 সপ্তাহের মধ্যে বাচ্চার ওজন প্রায় 1.5 থেকে 2.5 কেজি বাড়ে। মানে 28 সপ্তাহের শেষে বাচ্চার ওজন ছিল 1 কেজি, আর 36 সপ্তাহে অলমোস্ট 2.5 থেকে 3.5 কেজি ওজনটা অনেকটাই বেড়ে যায়। এই জন্য বাচ্চার এই সময় হাড় শক্ত হয়, বাচ্চার এই সময় মাসল টোন আসে এবং 5 ধরনের সেন্সেসই কিন্তু এসে যায় বাচ্চার। 5টা সেন্সেস মানে কি? বাচ্চা এখন চোখে দেখতে পায়, হালকা হলেও দেখতে পায় এবং দিন রাত্রির মধ্যে ডিফারেন্স বুঝতে পারে। দিন হলে একটা হালকা লাল রশ্মিও বুঝতে পারে। বাচ্চা কিন্তু সব ধরনের আওয়াজ কানে যায়, কিন্তু বাচ্চা সব থেকে ভালো অ্যালার্টেড থাকে হচ্ছে মায়ের আওয়াজে। মায়ের আওয়াজটা শুনলে কিন্তু বাচ্চা ভীষণ অ্যালার্ট থাকে, অনেক বাচ্চা কিন্তু মুভ করতেও শুরু করে দেয়। সেই জন্য আমি সব মায়েদেরকে বলবো এই সময় পর থেকে বাচ্চার সাথে যদি সুন্দর করে কমিউনিকেশন করা হয়, বাচ্চাকে গান শোনাও, লালাবাই শোনাও এবং খুব জোরে আওয়াজ বা খুব হার্শ আওয়াজের কাছাকাছি না যাওয়াই ভালো। এই সময় কিন্তু বাচ্চার মুভমেন্ট আগে থেকেই হচ্ছিল, কিন্তু 28 সপ্তাহের পর থেকে কিন্তু বাচ্চার মুভমেন্টের একটা প্যাটার্ন চলে আসে। মানে বাচ্চা যেরকম আগে ইরাটিক মুভ করতো, মানে যখন তখন মুভ করছে, কখনো পুরো ঘুমিয়ে থাকছে, এখন কিন্তু বাচ্চা সেরকম করবে না। বাচ্চা কিন্তু একটা স্পেসিফিক প্যাটার্নে মুভ করবে এবং আমি সব মায়েদেরকে বলি এই প্যাটার্নটা কিন্তু 28 সপ্তাহের পর থেকে নোটিস করতে। যেমন কিছু কিছু বাচ্চা রাত্রিবেলা শোয়ার পর বেশি মুভ করে, কেউ খাওয়া দাওয়ার পর যে মা রেস্ট নিতে যায় তখন কিন্তু বেশি মুভ করে, কেউ সকালবেলার দিকে বেশি মুভ করে, কেউ কিন্তু দুপুর বেলার দিকটা যখন মা শুতে যাচ্ছে রেস্ট নিচ্ছে তখন বেশি মুভ করে। তো এই মুভমেন্টের প্যাটার্নটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় বাচ্চার চোখে পলক পড়তে শুরু হয়ে যায়, বাচ্চা আঙ্গুল চষে, বাচ্চা অনেক সময় কাঁদে, হাসে। তো এই সময় কিন্তু বাচ্চাটা একটা ফুলবর্ন নিউবর্ন হওয়ার মতন রেডি হতে থাকে। সেই কারণে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টাইম। এবং এই সময় বাচ্চা মুভ করতে করতে তার লাইটাও ঠিক হয়ে যায়। লাইটা কি? লাই হচ্ছে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকবে না বাচ্চার আড়াআড়ি ভাবে থাকবে না বাচ্চার মাথাটা মায়ের বুকের দিকে থাকবে। যদি বাচ্চার মাথাটা মায়ের পেলভিসের দিকে থাকে, মানে নিচের দিকে থাকে, তাহলে একটা নর্মাল পজিশন, সেটাকে আমরা কেফালিক পজিশন বলি। যদি বাচ্চার মাথাটা উপরের দিকে থাকে মানে চেস্টের দিকে থাকে তাহলে কিন্তু সেটা ব্রিজ পজিশন, এবং যদি বাচ্চা আড়াআড়ি ভাবে থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা ট্রান্সভার্স লাই বলি। এবং এই লাইটা কিন্তু ফিক্স হয়ে যায় 34 থেকে 35 সপ্তাহের পর থেকে। এটা কিন্তু তারপরে খুব বেশি চেঞ্জ হয় না, তার আগে অনেক সময় চেঞ্জ হতে থাকে। অনেক মায়েরা আমার কাছে এসে বলে যে ম্যাডাম 28 সপ্তাহের একটা আল্ট্রাসাউন্ড করে এসে বললো যে ম্যাডাম বাচ্চাটা আমার কিন্তু ব্রিজ দিয়েছে বা ট্রান্সভার্স লাই দিয়েছে। খুব ভয় এবং অ্যাংজাইটিতে এসে বলে। আমি বলবো যে না, এখনই ভয়ের কোনো কারণ নেই, কারণ বাচ্চা কিন্তু এরপর ডিগবাজি খেয়ে আবার সোজা হয়ে যেতে পারে। সেই জন্য 34 বা 35 সপ্তাহের পর যে পজিশনটায় বাচ্চা আসে সেটাকে কিন্তু আমরা লাই বলি সে বাচ্চাটা, এবং সেটার পর কিন্তু খুব বেশি চেঞ্জেস হয় না। এরপর মায়ের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আসতে থাকে। ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট যে চেঞ্জটা সেটা হচ্ছে বাচ্চা যেহেতু র্যাপিডলি বাড়তে থাকে, মায়ের কিন্তু পেটটাও র্যাপিডলি সামনের দিকে বাড়তে থাকে। সেই জন্য মায়ের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা কিন্তু হয়। আমরা যেন বলি সেই সময় বা মাকে প্রপার একটা পশ্চার মেনটেন করতে, মানে এইভাবে ঝুঁকে জানি না বসে থাকে, সবসময় একটা ব্যাক রেস্ট নিয়ে বসে থাকতে বা ব্যাকটাকে স্ট্রেট করে রাখতে। সারাদিন শুয়ে থাকতে হবে, বেড রেস্টে থাকতে হবে তার কোনো মানে নেই। আপনি নর্মাল হাঁটা চলা, পায়চারি কিন্তু আরামসে করতে পারেন। হেভি বা ভারী কাজ আমি করতে বারণ করি। খুব বেশি ওঠানামা, সিঁড়ি ওঠানামা এগুলো না করলে হবে, কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো বাড়ির কাজ, হাঁটা চলা, পায়চারি করা, এগুলো কিন্তু আপনারা করবেন। তাতে কিন্তু আপনার কোমরের ব্যথা, পায়ে ব্যথা কম থাকবে। আমি বলি রাত্রিবেলা যখন শুতে যাবে তখন দুটো লম্বা কোলবালিশ নিয়ে পাশ ফিরে শুবেন, একটা পা কোলবালিশের উপর রেখে, তাহলেও কিন্তু ব্যাক এবং লেগে ব্যথাটা অনেকটাই কম হবে, আপনার পায়ে এবং পিঠে ব্যথা অনেকটাই কম হবে। কমফোর্টেবল শুজ পরবেন, খুব টাইট শুজ পরবেন বা হিলওয়ালা জুতো পরবেন না। অনেকক্ষণ পা ঝুলিয়ে রাখবেন না, পা ঝুলিয়ে রাখলে শুধু পায়ে ব্যথা বাড়ে না, পাটা ফুলেও যায়।
সেই জন্য পাটাকে বেশিক্ষণ ঝুলিয়ে রাখবেন না, পারলে পাটাকে একটু উঁচু ভাবে রেখে শোবেন বা বসে থাকবেন। পায়ে কিন্তু ব্যথা হলে বা মাজায় ব্যথা হলে সেটা যদি না কমে পশ্চার মেনটেন করে, তাহলে গরম শেকও নিতে পারেন, একটু লেগ মাসাজ বা একটু ব্যাক মাসাজও কিন্তু নিতে পারেন, সেটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। একটা প্যারাসিটামলও আপনি খেতে পারেন এক্সেসিভ ব্যথা যদি কিছু হয়। নর্মালি সেটা প্রপার পশ্চার মেনটেন করলে বা ব্যাক মাসাজ নিলে, লেগ মাসাজ নিলে কিন্তু কমে যায়। এরপর চলে আসি, এই সময় কিন্তু বারবার একটা পেচ্ছাপ পায় এবং সেটা কিন্তু নর্মাল। অনেক সময় কাশলে হাঁচলে কিন্তু পেচ্ছাপ বেরিয়েও যেতে পারে, যেটাকে লিকিং ইউরিন বলে, কিন্তু সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সেটা অ্যাবডোমেনটা যেহেতু পেটটা বড় হতে থাকে, সেই কারণে বাচ্চা বড় হতে থাকে, বাচ্চার মাথার চাপে কিন্তু বারবার পেচ্ছাপটা পায়। কিন্তু আমাদের খেয়াল কি রাখতে হবে, সেটা হচ্ছে পেচ্ছাপ বারবার পেলে কোনো অসুবিধা নেই, সে বারবার পেচ্ছাপের সাথে কি জ্বালা আছে, ব্যথা আছে, জ্বর আসছে, তাহলে কিন্তু আপনাকে ডক্টরকে ইনফর্ম করতে হবে। থার্ড চলে আসি, এই সময় একটা ভাজাইনাল ডিসচার্জ হয়, মানে একটা জলের মতো নর্মাল স্রাব আসতে পারে, সেটা কিন্তু গন্ধ থাকে না, সেটাতে চুলকুনি থাকে না, সেটা কিন্তু নর্মাল এই সময় বিকজ অফ দ্য হরমোনস। তো যদি কোনো সাদা স্রাবের মধ্যে কোনো দইয়ের মতন বা গাঢ় দুধের মতন আসতে থাকে, বা সেই সাদা স্রাব সবুজ হয় বা গন্ধ হয়, জ্বালা হয়, ব্যথা হয়, তাহলে কিন্তু সেটা ইনফেকশনের লক্ষণ, সেটা কিন্তু আপনাকে জানাতে হবে ডাক্তারবাবুকে। কারণ ভাজাইনাল ইনফেকশন থেকে কিন্তু জল ভেঙে যায় অনেক আগে, প্রিটার্ম লেবার বা প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেনস হতে পারে, সেগুলো আগে থেকে সেটা ট্রিটমেন্ট করতে হবে। এই সময় প্রচন্ড বেড়ে যায় অ্যাসিডিটি, বুক জ্বালা হতে পারে, পাইলস বেড়ে যায়, কনস্টিপেশন বেড়ে যায়, সবটাই কিন্তু প্রেগনেন্সির হরমোনসের জন্য। সেই জন্য এটা নিয়ে খুব ভয় কোনো কারণ নেই। এটা কমাবার জন্য কিন্তু আপনাকে একটু নর্মাল পায়চারি করতে হবে, 2 ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প খেতে হবে। কনস্টিপেশন কমার জন্য আপনাকে জল খেতে হবে বেশি করে, ফাইবার রিচ ফুড খেতে হবে, মানে সবই যে মাছ মাংস খেলেই ভালো হবে সেরকম নয়, শাক সবজি যেটার মধ্যে ফাইবার আছে, সঙ্গে আপনি ডেয়ারি প্রোডাক্টস বা দুধ, ছানা, দই যেরকম আপনি খেতে পারেন, সঙ্গে মাছ মাংস, সবটাই কিন্তু ব্যালেন্স ডায়েট হিসেবে নিন। সঙ্গে আপনার যদি প্রচন্ড অ্যাসিডিটি হয়, আপনি অ্যান্টাসিডসও কিন্তু আপনার ডক্টরের থেকে প্রেসক্রাইব করে নিতে পারেন, সেটাতেও কোনো অসুবিধে নেই। কনস্টিপেশনের কারণে ল্যাক্সেটিভস বা কেউ সিরাপ যেটা বলে ল্যাকটিডো সিরাপ বা কোনো ডালকুলাক্স আপনি খেতে পারেন। পায়খানা পরিষ্কার হওয়াটা খুবই জরুরি, তাহলে খিদে পাবে, আদারওয়াইজ কিন্তু আপনার গ্যাসের জন্য বা বদহজমের জন্য, পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য খেতে পারবেন না, না খেলে কিন্তু আপনার বাচ্চার গ্রোথে অসুবিধা হবে। আরো এই সময় কি কি প্রবলেমস হতে পারে, পেট শক্ত হয়ে যায়। 30 সপ্তাহ পর থেকে আমাদের পেট মাঝে মাঝে শক্ত হতে থাকে এবং সেটা কিন্তু নর্মাল। যদি পেট শক্ত হয়ে 1-2 সেকেন্ড বা 4-5 সেকেন্ডের মধ্যে নর্মাল হয়ে যায় এবং সেটার সাথে কোনো ব্যথা যন্ত্রণা না থাকে, সেটা কিন্তু এই সময় নর্মাল, সেটাকে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বলে এবং সেটার সাথে কোনো ভয়ের কারণ নেই। যদি বেশি শক্ত হয় তাহলে একটুখানি আমি রেস্ট নিয়ে নিতে বলি, তাহলেও কিন্তু এই বেশি পেট শক্ত হওয়াটা কমে যায়। পেট খুব বেড়ে যাওয়ার জন্য পেট ফেটে যায়, পেটের চামড়া ফেটে যায় এবং চুলকুতে থাকে, তখন সব থেকে ইম্পর্টেন্ট ময়েশ্চারাইজ করে রাখা আপনার স্কিন, এবং আপনি কোনো ধরনের অলিভ অয়েল বা যে কোনো ধরনের নারকেল তেল ইউজ করতে পারেন, যাতে আপনার ময়েশ্চারাইজ হয়ে থাকলে কিন্তু আপনার পেট ফাটাটা কমবে, চুলকুনিটাও কমবে। কিন্তু চুলকুনি যদি সারা শরীরে হয়, নর্মালি আপনার হাতের তালু বা পায়ের তালুতে, এবং সেটা রাত্রিবেলার দিকে বেশি হয়, তাহলে কিন্তু লিভার এনজাইমস বেড়ে যাওয়ার চান্সেস বা অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস বলে একটা প্রবলেম হয়, সেটা হলে কিন্তু আবার সমস্যা। সেটা হলে যদি সারা রাত ধরে আপনার হাতে বা পায়ে ইচিং হয়, সারা শরীরে ইচিং হয়, মানে চুলকুনি হয়, সেটা কিন্তু আপনার ডক্টরকে জানাতে হবে। এই সময় খুব স্লিপ ডিস্টারবেন্স হয়, মানে রাত্রে ঘুমটা আপনার ঠিকঠাক হবে না, রাতে ঘুমটা কম হবে, সবসময় একটা ম্যাজম্যাজানি ভাব হবে, সেগুলো নর্মাল, কারণ ধীরে ধীরে কিন্তু প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে ঘুমটা কমে যায়। প্রচুর ইমোশনাল চেঞ্জেস আসতে পারে, প্রচুর মুড ফ্লাকচুয়েশনস হয়, কারণ তোমার এই প্রেগনেন্সি হরমোন প্রোজেস্টেরনের জন্য কিন্তু এই মুড ফ্লাকচুয়েশনস গুলো হয়। সেটা আমাদের উচিত ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করা এবং নিজেদের অ্যাংজাইটি, যেটা নিয়ে আমার ভয় লাগছে, যেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে, সেটা নিয়ে নিজের ডক্টরের সাথে এবং বন্ধু বান্ধব আমাদের যে বড়রা আছে তাদের সাথে কিন্তু ডিসকাস করে নেওয়াটা খুবই দরকারি। ব্রেস্ট চেঞ্জেসও হয় এই সময়, অনেক সময় একটা গাঢ় হলুদ জিনিস বেরোয় ব্রেস্ট থেকে, সেটা কোলেস্ট্রল, এবং সেটা অনেকে ভয় পেয়ে যায়, অনেক মায়েরা, সেটা নিয়ে ভয়ের কোনো কারণে, ওটা হচ্ছে ফার্স্ট যে মিল্কটা অনেকের আগে থেকে আসতে শুরু করে দেয়, সেটা কিন্তু নর্মাল। এবার আমরা আসবো যে এই সময় কি কি চেঞ্জ, কি কি করতে হবে আমাদেরকে, ভালো জিনিস, মানে আমাদের কি কি করা করণীয় এই সময়।
করণীয় হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে ডক্টর যখন আপনাকে চেক আপে ডাকবে আপনাকে কিন্তু যেতে হবে। চেক আপটা কিন্তু আগে যেরকম মাসে একবার হতো, 32 সপ্তাহ থেকে 36 সপ্তাহের মধ্যে কিন্তু মাসে 2 বার হবে। 36 সপ্তাহের পর আপনার সপ্তাহে 1 দিন করে হবে। এই সময় আপনার প্রেশার, ওয়েট মনিটর করা হবে। যদি ওয়েটটা যেরকম আমি বলি 2 কেজি পার মান্থ বাড়া উচিত, সেটা খুব বেশি বাড়াটাও সমস্যা এবং কম বাড়াটা তো সমস্যাই। প্রেশারও আপনার মনিটর করবে। এই সময় কিন্তু 140-90 যদি বেশি প্রেশার থাকে তাহলে কিন্তু আমরা বলি এটা একটা ভয়ের কারণ, কারণ সেটা প্রি এক্লাম্পসিয়ার দিকে কিন্তু যেতে পারে। মনিটরিং অফ নর্মাল রুটিন ব্লাড রিপোর্টস যেগুলো আছে, সুগার, আপনার লিভার এনজাইমস, হিমোগ্লোবিন, কারণ এই সময় অ্যানিমিয়া হতে পারে, আপনার সুগার লেভেল ফ্লাকচুয়েট করতে পারে, লিভার এনজাইমস বেড়ে যেতে পারে। এটাও কিন্তু টেস্টগুলো আপনার ডাক্তারবাবু করতে দেবে, সেটা কিন্তু আপনাকে করে নিয়ে ওনাকে দেখাতে হবে। নর্মাল যে ভিটামিনস গুলো দেয় সেই ভিটামিনস গুলো আপনাকে নিতে হবে। নর্মাল হেলদি ফুড যেরকম আপনাকে খেতে বলেছি খেতে হবে, এবং জলটাও ভালো পরিমাণে খেতে হবে। মোটামুটি 3 থেকে 4 লিটার আপনাকে জল খেতে হবে। এই সময় আপনাকে ডাক্তারবাবু একটা গ্রোথ স্ক্যান বা একটা ডপলার স্ক্যান করতে দেবে, কি আপনার বাচ্চা ঠিকঠাক বাড়ছে কিনা, জল ঠিকঠাক আছে কিনা, বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা। তো এই জিনিসগুলো আপনাকে দেখে নেবে ডাক্তারবাবু। কোনো প্রবলেম থাকলে হি উইল প্রেসক্রাইব। নর্মাল আপনি ডেইলি অ্যাক্টিভিটিস যেরকম বলেছিলাম করতেই পারেন, কোনো অসুবিধা নেই। খুব ইম্পর্টেন্ট এই সময় করণীয় সেটা হচ্ছে মনিটরিং দ্য ফিটাল মুভমেন্টস, মানে বাচ্চার যে প্যাটার্ন অফ মুভমেন্ট যেটা আমি আগে আপনাকে বলেছিলাম সেটা কিন্তু মনিটর করা। আমি বলি অ্যাটলিস্ট একটা ফিক্সড টাইমে আপনি আপনার বেবির মুভমেন্টটা মনিটর করুন। সেটা সকালের দিকে হতে পারে, রাতের দিকে হতে পারে। আমি বলি 10 ঘন্টায় 10 বার মুভ করছে কিনা খেয়াল রাখবেন। সেটা হয়তো 2 ঘন্টার মধ্যেই 10 বার মুভ করে গেল, সেটাতে কোনো অসুবিধা নেই। আবার কারো 6 ঘন্টায় 10 বার মুভ করলো, কিন্তু ওই 10 টাইমস মুভমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা ফিক্সড টাইমে আপনি প্রত্যেকদিন সেই মনিটরিংটা করুন, যে হ্যাঁ 8টা থেকে 12টার মধ্যে আমার বাচ্চাটা 10 বার নড়ছে, বা 8টা থেকে 3টের মধ্যে 10 বার নড়ছে। তো এই 10 বার নড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10 ঘন্টায় যদি 10 বারের কম নড়ে তাহলে কিন্তু আপনার জানানো উচিত ডাক্তারবাবুকে। অনেক সময় আমি বলি এক্সেসিভ বাচ্চা নড়াটাও কিন্তু ভালো নয়, যে সারাদিন ধরে নড়ে যাচ্ছে যেটা আগে নড়তো না। সেই জন্য প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। যদি খুব এক্সেসিভ মুভমেন্ট হয়, খুব বেশি মুভ করছে, সেটাও কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুকে জানান। এবার হয়ে গেল কি কি করবেন না। সেটা হচ্ছে অনেকক্ষণ একই পশ্চারে বসে বা দাঁড়িয়ে থাকাটা উচিত নয়, অনেকক্ষণ পা ঝুলিয়ে রাখাটা উচিত নয়, লং ট্রাভেল করাটা এই সময় অ্যাভয়েড করা উচিত। 9th মান্থের পর এয়ার ট্রাভেলটা মানে ফ্লাইটে কিন্তু ট্রাভেল করাটা উচিত নয়, বিকজ প্রেশার ডিফারেন্সের কারণে কিন্তু কারোর অসুবিধে হতে পারে। বাইরের খাবার, প্রচন্ড তেল ঝাল মশলা কিন্তু খাওয়া উচিত নয়, এবং কমফোর্টেবল শুজ পরা উচিত। কমফোর্টেবল লাইট হালকা ধরনের জামা কাপড় পরে থাকলে কিন্তু অনেক আরাম পাওয়া যায়। এবার আমি আসবো যে কি কি ওয়ার্নিং সাইন্স, কখন আপনাকে রেডি হতে হবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, ডক্টরকে জানাতে হবে এই সাইন্স গুলো বলে। ফার্স্ট সেটা হচ্ছে লেবার পেইন। কি করে বুঝবেন যে আপনার লেবার পেইন উঠে গেছে? সেটা ফার্স্ট থিং হচ্ছে আপনার যে পেট শক্ত হওয়া, যেটা আগে শুধু পেট শক্ত হতো, সেই পেট শক্ত হওয়াটার সঙ্গে কিন্তু আপনার একটা ব্যথা হবে, যেই ব্যথাটা কিন্তু আপনার পিঠ থেকে পেটের দিকে নেমে আসবে, এবং সেই ব্যথাটা ধীরে 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 বাড়তে থাকবে। সঙ্গে যে পেট শক্ত হওয়াটা ওটাও আপনার বাড়তে থাকবে, সঙ্গে একটা লাল বা সাদা স্রাব বেরোতে থাকবে। তো এটা হচ্ছে আপনার লেবার পেইনের ইন্ডিকেশন। শুধু ব্যথা হচ্ছে বা শুধু আপনার পেট শক্ত হচ্ছে লেবার পেইন নয়, নর্মালি দুটো একসঙ্গে থাকলে তবেই লেবার পেইন স্টার্ট হওয়ার চান্সেস সব থেকে বেশি। অনেক সময় ফলস লেবার পেইন হয়। যাই হোক, যদি ব্যথার সঙ্গে শক্ত ভাব থাকে আপনি ডাক্তারবাবুকে জানাবেন। সেকেন্ড হচ্ছে যদি আপনার পেচ্ছাপের মতন কোনো জল বেরিয়ে আসে এবং সেই জলটা কন্টিনিউয়াসলি বেরোতে থাকে, তাহলে আমরা বুঝবো যে আপনার যে বাচ্চার থলির জলটা ভেঙে গেছে, যেটাকে আমরা বলি ড্রিবলিং। সেটা যদি হয় তাহলে কিন্তু আপনাকে তখন ভর্তি হতে হবে। প্যানিক করার কোনো দরকার নেই। ড্রিবলিং হলেই বাচ্চা খারাপ হয়ে যায় সেরকম কোনো ব্যাপার নয়। আপনাকে ডাক্তারবাবুকে জানিয়ে কোথাও একটা ভর্তি হতে হবে, সেটা আপনার মেন্টাল প্রিপারেশন নিতে হবে। থার্ড হচ্ছে যদি কোনো ব্লিডিং হয়। ব্লিডিং কিন্তু এই সময় একেবারেই কমন নয়। ব্লিডিং যদি হয় বুঝতে হবে কোনো ধরনের সমস্যা হয়েছে, নয় ফুল নিচের দিকে আছে যেটাকে আমরা প্ল্যাসেন্টা বলি, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, বা বুঝতে হবে যে প্ল্যাসেন্টাটা সরে গেছে, প্ল্যাসেন্টাল অ্যাব্রাপশন বলে। দুটোই কিন্তু ওয়ার্নিং সাইন, এবং ভর্তি হতে হবে, বাচ্চার কোনো অসুবিধা হতে পারে। তো ডাক্তারবাবুকেও জানাতে হবে এবং ভর্তির জন্য রেডি হতে হবে। আর কি কি ওয়ার্নিং সাইন? যদি প্রচন্ড মাথা ব্যথা করে, আগে বমি হচ্ছিল না, প্রচন্ড বমি হতে শুরু হয়ে গেল, আগে এতটা আপনার অ্যাসিডিটি হচ্ছিল না, প্রচন্ড সিভিয়ার অ্যাসিডিটি হওয়া স্টার্ট হয়ে গেল, বা সিভিয়ার পেন অ্যাবডোমেন, প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, হতে পারে আপনার গল স্টোন হয়েছে, হতে পারে আপনার প্যানক্রিয়াটাইটিস হয়েছে, প্রচন্ড গন্ধযুক্ত স্রাব আসতে শুরু হয়ে গেল, সঙ্গে জ্বর,
তাহলে বুঝতে হবে আপনার কোনো ধরনের সেপসিস হচ্ছে, কোনো ইনফেকশন হয়ে গেছে, বা আপনার যদি প্রচন্ড রকমের ড্রাউজিনেস হয়ে যায়, প্রেশার প্রচন্ড বেড়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারবাবুকে জানাতে হবে। তখন কিন্তু আমাদের ভাবতে হবে যে প্রি এক্ল্যাম্পসিয়া বা এক্ল্যাম্পসিয়া হওয়ার চান্সেস আসতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাবনর্মাল ফিটাল মুভমেন্ট, যেটা আমি আগেও বলেছিলাম, প্রচন্ড কম হচ্ছে বা প্রচন্ড বেশি হচ্ছে, এটা হলেও কিন্তু আপনাকে ডাক্তারবাবুকে জানাতে হবে। ডাক্তারবাবু যদি আল্ট্রাসাউন্ড করে মনে করেন ভর্তি করবেন, তাহলে কিন্তু